খগা সরকার আর ভগা সরকারকে চিনত না এমন লোক টেনাগড়ে কেউ ছিল না। পাহাড় জঙ্গল ঘেরা ছোট্ট শহর এই টেনাগড়। এখানে সকলেই সকলকে চেনে। খগাদার বয়স হয়েছে 60-60। শৌখিন লোক, যৌবনে বেহালা বাজাতেন, শিকার করতেন, ওকালতিও করতেন। পিতৃপুরুষের বহু সম্পত্তি ছিল বিহারের নানা জায়গায়। তাই খেটে খেয়ে তিনি জনগণের সামিল হতে চাননি। কিন্তু প্রয়োজন না থাকলেও খাটতে তিনি ভালোবাসতেন এবং পরিশ্রমে বিশ্বাস করতেন। খগাদার ভাই ভগাদার বয়স 30-30 হবে। টেনাগড়ে তিনি প্রায় নানা ধরনের খবরের সৃষ্টি করে থাকেন। লোকটি ভালো। খগাদা এখন রিটায়ার্ড। ইদানিং চটের উপর গুঞ্চুচে রঙিন সুতো পরিয়ে সদা সত্য কথা বলিবে, ভগবান ভরসা, জারি রাখো সেই রাখে ইত্যাদি লিখে লিখে বস্তির লোকেদের সেগুলো দান করেন। মাঝে মাঝে কাহার বস্তির লোকেদেরও সেগুলো দান করেন। মাঝে মাঝে কাহার বস্তির অনিচ্ছুক শুয়োরগুলোকে ধরে এনে কুয়োতলায় তাদের জবরদস্তি সাবান মাখান। সন্ধ্যাবেলায় ওর বাড়িতে ভজন গান হয়। সকালে দাতব্য হোমিওপ্যাথি চিকিৎসা করেন। খগাদার ডিসপেন্সারিতে লোম ওটা পথের কুকুর, কুঁজে ঘা হওয়া বলদ এবং হাড্ডিসার মানুষ সকলেই চিকিৎসার জন্য আসে এবং আশ্চর্য কেউ কেউ ভালোও হয়ে যায়। ছেলে মেয়েও নেই। খগাদা অকৃতদার। ভগাদা বিয়েই করেনি। 2 ভাইয়ের শুনশান্নাটা সংসার। থাকবার মধ্যে আছে একটা অ্যালসেসিয়ান কুকুর, তার নাম মোহিনী। চাকর বাকর আছে, গাই বয়েল, খেতি খামার, খিদমগার, আর আছে বারান্দায় দাঁড়ে বসা একটা কুৎসিত কাকাতুয়া। ভগাদার আদরের পাখি। কুকুরটাও আদরের। কাকাতুয়াটাকে ভগাদা আদর করে ডাকতো কাকু বলে। আমরা বলতাম কাউয়া পিরে। ওদের বাড়ি ঢুকলেই কাকাতুয়াটা বলে উঠত, ভাগ হইয়া আসে, ভাগ হইয়া আসে। খগাদা আধুনিক কবিতা, পশুপালন, বাজরা মকাই, তাইচুং ও IR-8 ধান, ভগাদার ভবিষ্যৎ ইত্যাদি তাবৎ বিষয় নিয়েই আমাদের সঙ্গে জোর আলোচনা করতেন। গলার জোর বাড়ানোর জন্য তেজপাতা, আদা, এলাচ দেয়া গোরখপুরি কায়দায় বানানো চা ও ভৈশালোটনের জঙ্গল থেকে আনানো খাঁটি ঘিয়ে ভাজা সেও খাওয়াতেন। সকালে খগাদার বসবার ঘরে ঢুকতেই দেখি খগাদার মুখ গম্ভীর, থমথমে। গুঞ্চুচ ঢুকে গেছে বুড়ো আঙুলে। বীরু নিজের বুড়ো আঙুল দেখিয়ে বলল, খুব লেগেছে। খগাদা বললেন, লেগেছে? তবে আঙুলে নয়, হৃদয়ে। ঢোক গিলে বললাম, স্ট্রোক, মাইল্ড অ্যাটাক। খগাদা বললেন, তার চেয়েও মারাত্মক। আমরা বসে পড়ে সমস্যারে বললাম, কি? তবে কি? খগাদা বললেন, চুরি। কোথায় কোথায়? চোর কোথায়? কি চুরি? বলে আমরা প্রায় চিৎকার করে উঠলাম। এমন সময় ভগাদাকে দেখা গেল একটা লাল রঙের শর্টস পরে কাবলি জুতো পায়ে খালি গায়ে কাকাতুয়াটাকে খাওয়াচ্ছেন। নিজে হাতে বারান্দায় এসে খগাদা আঙুল দেখিয়ে বললেন, ওই যে কালপ্রিট, ওই দাঁড়িয়ে আছে সশরীরে। সহোদর আমার সাক্ষাৎ লক্ষণ। আমাদের খারাপ লাগলো, বিশ্বাসও হলো না। আপন ভাই কখনো চুরি করতে পারে? খগাদা কি বলছে বুঝতে না পেরে ভগাদা সাঁ করে বারান্দা ছেড়ে গিয়ে সরে গেল ভিতরে। ধরে থাকা খাঁচাটা হঠাৎ ছেড়ে দেওয়ায় কাকাতুয়ার খাঁচাটা জোরে নড়ে উঠল। কাকাতুয়াটা বলল, কাঁচকলা খা, কাঁচকলা খা। ভগাদাকেই বলল বোধ হয়। খগাদা আস্তে আস্তে বললেন, গত শনিবার রাতে এ বাড়িতে যত কাঁসার ওর উপর বাসন ছিল সব চুরি করে নিয়ে গেছে চোরে। শুনেছো তোমরা? বীরু বলল, সে কি? বাড়িতে অ্যালসেসিয়ান ছিল না? আমি বললাম, অত বড় অ্যালসেসিয়ান কুকুর ছিল? খগাদা বললেন, ছিল সবই, কিন্তু বন্দুক রাখা। ছেলে গিজ মাখানো অবস্থায় বেহালার বাক্সে, আর কুকুর মজাসে ঘুমোচ্ছিল। আমরা বোকার মতো বললাম, কুকুর ঘুমেছিল মানে? তাহলে আর বললুম কি? খগাদা শখেতে বললেন,
তারপর বললেন, যে বাড়িতে কুকুর ঘুমোয় সে বাড়িতে চুরি হবে না। এরপর গড়গড়ায় তামাক দুটো টান দিয়ে বললেন, বুঝলে ভাইয়ারা, রোজ রাতে পড়াশোনা করি আর শুনতে পাই বারান্দায় মোহিনীর পায়ের আওয়াজ। মোহিনীকে ভগা রূপোর পায়জোর বানিয়ে দিয়েছিল, পা ফেললে ঝুমুর ঝুমুর করে বাজে, আওয়াজ শুনতে পাই। কিন্তু 11টা বাজলেই দেখি আওয়াজ থেমে যায়। একদিন মনে সন্দেহ হওয়াতে পা টিপে টিপে ভগার ঘরের সামনে গিয়ে দেখি ভগা মশারির মধ্যে অঘরে ঘুমোচ্ছে, আর মেঝেতে শুয়ে মোহিনীও দিব্যি নাক ডাকাচ্ছে। আমি ডাকলুম, ভগা। ডাকে কেড়ে বলেই ভগা উঠে বসে জানালার ধারে আমায় দেখতে পেয়েই ঘুমন্ত মোহিনীর পেটে মারলে ক্যাঁক করে এক লাথি। ঘুম ভরে লাথি খেয়ে মোহিনী তো মারলে বরিদ্র। বীর বলল, আর ভগাদা? ভগাদা বিদ্যুপের হাসি হাসলেন, বললেন, ভগা আবার তক্ষুনি শুয়ে পড়ল। তারপর বললেন, তোমরাই বলো, এ বাড়িতে চুরি হবে না তো কোন বাড়িতে হবে? আমরা সত্যি বড় চিন্তায় পড়লাম খগাদার জন্য, সরি ভগাদার জন্য। আসলে ভগাদা মাঝে মাঝেই আমাদের এবং খগাদাকে ঝামেলায় ফেলতেন। একদিন কলেজ থেকে বাড়ি ফিরে শুনলাম খগাদা আমাদের জরুরি তলব দিয়েছেন। আমরা দৌড়ে গেলাম, দেখি খগাদার অবস্থা খুব খারাপ। কোলেব্যান্ট অ্যান্ড রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস বইখানা আধখোলা পড়ে আছে, আর খগাদার চোখের কোণে জল চিকচিক করছে। বীর বলল, খগাদা কি দুঃখ কিসের? খগাদা বললেন, আর কি, একমাত্র ভাইটাকে বুঝি হারালাম এবার। কি হয়েছে কি? আমি উত্তেজিত হয়ে শুধালাম। খগাদা বললেন, ভগা আর ওর বন্ধু গিদাইয়া পদ্মার রাজার বিলে হাঁস মারতে গেছে সেই ভোর 4টেই। বাড়িতে মশলা বাটতে বলে গেছে, হাঁসের শিক কাবাব বানাবে বলে শিক ঘষা মাজা করে রাখতে বলেছে, টক দই, পেঁপে, গরম মশলা, ভাঙা পিরিচ সবকিছু জোগাড় রেখে গেছে। আর দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, এখনো তাদের দেখা নেই। নির্ঘাত কোনো অঘটন ঘটেছে। আমার পায়ের গেটে পাত্তা বেড়েছে কয়েকদিন হলো, আজ আবার অমাবস্যা। রোজ রুসুন খাই, তবু ব্যথা যায় না। আমি তো চলচ্ছ রিক্তহিত। তোমরা বাবা যাও, একটু আমার জিপ গাড়িখানা নিয়ে যাও। ভগা গিদাইকে নিয়ে মোটর সাইকেলে করে গেছে। বীরু বলল, নো প্রবলেম, আপনি চিন্তা করবেন না খগাদা, আমরা বন্দোবস্ত করেছি। তার আগে আমি চট করে পোস্ট অফিস থেকে পদ্মার রাজবাড়ির ম্যানেজারকে একটা ফোন করে খবর নিয়ে নিই। তাকে আমি চিনি, আমার কাকার বন্ধু। খগাদা বললেন, ব্যাস ব্যাস, তাহলে তো কথাই নেই, এই নাও টাকা নিয়ে যাও। বলেই কোমরের গ্যাস থেকে একটা লাল রঙের নাইলনের মোজা বাইর করে তার থেকে একটা 10 টাকার নোট দিলেন বীরুকে। বীরু বলল, তুই থাম। খগাদা, নীরজ কোম্পানি। খগাদা বললেন, বুঝলে ভাইয়া, আজ কত কথাই মনে পড়ছে। ভগা যখন হাসপাতাল থেকে মায়ের সঙ্গে বাড়ি এলো, তখন ওকে দেখতে একেবারে বাচ্চা একটা খরগোশের মতো ছিল। কি গাবলু গুবলু, তার উপর আবার খিলখিল করে হাসতো। আমার চেয়ে কত ছোট, কিন্তু পড়াশোনা করলো না, কিছুই করলো না, জীবনটাকে নষ্ট করলো পাখি আর কুকুর নিয়ে। আমি এখন ওর মা, ওর বাবা, ওর দাদা, সব। কি বিপদ হলো কে জানে। বিলে কি ডুবে মরলো নাকি সাপে কামড়ালো। একটু পর ক্রিং ক্রিং করে সাইকেলের ঘন্টা বাজিয়ে চাকার কিরকির শব্দ তুলে বীরু ফিরল। খগাদা একবার দাঁড়াবার চেষ্টা করেই মুখ বিকৃত করে মাগো বলে পায়ের ব্যথায় বসে পড়লেন। বসেই বীরুর মুখের দিকে চেয়ে বললেন, খবর পেলে? বীরু অধপতনে দাঁড়িয়ে গম্ভীরভাবে বলল, কি? খগাদা চিৎকার করে উঠলেন। তারপর বললেন, বলে ফেলো সোজাসুজি, আছে না নেই? তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভগারে, আমার ভগা বাবু। বীরু বলল, ভগাদা আছে, কিন্তু রাজার কয়েদখানায়। হোয়াট? বলে খগাদা আবার উঠে দাঁড়াতে গিয়েই গেছি গেছি বলে বসে পড়লেন।
তারপর হাতের কনকোয়েস্ট অফ হ্যাপিনেসটাকে মাটিতে ছুঁড়ে বললেন, ওয়াই, হাউ কাম? বীরু বলল, বিলের ধারে রাজার পোষা হাতি চড়ছিল, ভগদা তাকে গুলি করেছে। হাতিকে গুলি? পাখি মারা ছড়না দিয়ে? ইম্পসিবল, নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট। তা বলে কয়েদখানায়? খগা সরকারের ভাই কয়েদখানায়? বীরুর কাকা ও আমি যখন খগাদার জিপ নিয়ে গিয়ে পদ্মার রাজার কয়েদখানা থেকে 25 টাকা জরিমানা দিয়ে ভগাকে, গিদাইকে, মোটর সাইকেলটাকে ছাড়িয়ে আনলাম, তখন রাত হয়ে গেছে। আসবার পথে বীরু বলল, ভগাদা, কি করে এমন হলো? হাতি কি তোমাকে তেড়ে এসেছিল? ভগাদা বললেন, আরে না না, এই গিদাইয়া ইডিয়েটটার জন্যই তো। গিদাইয়া মাথা ঘুরিয়ে টিকি নেড়ে মহা প্রতিবাদ জানালো। ভগাদা বললেন, বুঝলি, বিলে এক ঝাঁক পেন্টের হাঁস ছিল। একটা পুটুস ঝোপের পাশে শুয়ে এম করছিলাম। ভাবছিলাম লাইনে পেলে একেবারে গদাম করে ছেড়ে দেব, গোটা ছয় উল্টে যাবে। এমন সময় আমি বললাম, এমন সময় কি? ভগাদা বললেন, এমন সময় গিদাইয়া কানের কাছে ফিসফিস করে বলল, ভগা, ওয়াইল্ড এলিফ্যান্ট। তাকিয়ে দেখি আমাদের পাশে একটা হাতি দাঁড়িয়ে ভোঁস ভোঁস করে সুর ঘুরিয়ে নিঃশ্বাস নিচ্ছে আর কান নাড়াচ্ছে। আমার মন বলল, নিশ্চয়ই পোষা হাতি রাজার। কিন্তু গিদাইয়া বলল, এক একটা দাঁত 5,000 টাকা। অত 1000 টাকার কথা শুনেই আমার মাথা ঘুরে গেল। দিলাম দেখে 1 নম্বর ছড়রা। আমি রুদ্ধশ্বাসে শুধালাম, তারপর কি হলো? তারপর আর কি, হাতি এসে ঘাড়ে পড়ার আগেই মাহুত আর রাজার পেয়াদা এসে ঘাড়ে পড়ল, বন্দুক কেড়ে নিল। আর কি রদ্দা, কি রদ্দা! হাতিটাকে কোথায় মেরেছিলে? আমি শুধুলাম। ভগাদা বলল, এম করেছিলাম কানের পাশে নিয়ম মাফিক। গিদাইয়া এতক্ষণ পর কথা বলল, কিন্তু কুললে 4 ডানার 6টা গিয়ে লেগেছিল হাতির সামনের পায়ের গোড়ালিতে। ভগাদা চটে উঠে বলল, ইউ স্যাট আপ, দোস্ত নয়, সাক্ষাৎ দুশ্মন। এই ঘটনার কিছুদিন পরই খগাদা আমাদের নেমন্তন্ন করে খুব একচোট করে খাওয়ালেন। ভগাদা চাকরিতে জয়েন করেছে, অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা নিজেই চেষ্টা চরিত্র করে জোগাড় করেছে। এতদিনে ভাইয়ের একটা গতি হলো, সকলেই খুশি, আমরাও। ভগাদা রোজ সময় মতো প্যান্ট আর হাওয়াই শার্ট পরে অফিস যায়। দিন 15 বাদে খগাদা আমাদের জরুরি তলব দিলেন। গেলাম, বুঝলাম আবার কেস গড়বড়। খগাদা বললেন, আবার একটা উপকার করতে হবে। আমরা বললাম, বলুন, কি করতে পারি? ভগাদা, কি আবার কোনো ঝামেলা? খগাদা বললেন, শোনো আগে। চাকরি করছিল ভগা, খুশি ছিলাম কত, কিন্তু গত কয়েকদিন অফিস যাচ্ছিল না। প্রথমে বলছিল পেটে ব্যথা, নার্স ভূমিকা 30 দিলাম। তারপর বলতে লাগলো গায়ে ব্যথা, আর্নিকা দিলাম। তারপর বললো রাতে ঘুম হয় না, ক্যালিফস দিলাম। তাতে ভোঁস ভোঁস করে ঘুমানোর কথা, কিন্তু সমানে কড়িকাঠের দিকে চেয়ে ভায়া আমার শুয়ে থাকে, কথাও বলে না, খায়ও না। তারপর ও আরস্ট অফ অল, কাল থেকে পলাতক। কোথায় যে চলে গেল না বলে কয়ে। বীরু হঠাৎ বলল, চাকরির ব্যাপারটা একটু খোঁজ করলে হতো না? সেখানে কোনো গোলমাল? খগাদার চোখ উজ্জ্বল হয়ে উঠল। বললেন, ব্রিলিয়ান্ট। সাধে বলি, তোমাদের মতো ছেলে হয় না। বীরু আমাকে বলল, চল এক্ষুনি ব্যাপারটা জেনে আসা যাক। খগাদার কাছ থেকে ঠিকানা নিয়ে বীরু বেরিয়ে পড়ল সাইকেলে, আমাকে ডাবল ক্যারি করে। সবজি মন্ডির পাশে মসজিদ, মসজিদের থেকে খানিকটা দূরে কালু মিয়ার কাবাবের দোকান, তার পাশে একটা ছোট্ট দোকান ঘর। সবুজের উপর সাদাই লেখা সাইনবোর্ড ঝুলছে, ইন্টারন্যাশনাল সাপ্লায়ার্স। কিন্তু সেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কেরোসিন তেলের টিন দিয়ে তৈরি দরজাটাতে একটা মস্ত বড় তালা ঝুলছে। আমরা মুখ চাচাই করলাম সাইকেল থেকে নেমে।
ইন্টারন্যাশনাল সাপ্লাইসের উল্টো দিকে একটা দর্জির দোকান। খয়েরি আর সাদা খোপ খোপ লুঙ্গি আর বেগুনে কামিজ পরা মাথার টুপি চড়ানো কালো চাপ দাড়িওয়ালা দর্জি আপন মনে ঝটফট করে পা মেশিনে রেখে সেলাই করে যাচ্ছিল। আমরা গিয়ে একটু কেসে দাঁড়ালাম। দর্জি মুখ তুলে নিকেলের ফ্রেমের চশমার কাঁচের ফাঁক দিয়ে চোখ নামিয়ে বলল, ফরমাইয়ে। বীরু বলল, খাস কাম কুছ নেহি। এই যে উল্টো দিকের অফিসটা সেটা বন্ধ কেন? তালা ঝুলছে কেন? দর্জি বলে, দপ্তর বন্ধ হ্যাঁ, উঠ গিয়া। উঠে গেছে মানে? আমরা শুধালাম। দর্জি বলল, জি হ্যাঁ। তারপর ডান হাতের 3খানা আঙুল বীরুর নাকের সামনে নেড়ে নেড়ে বলল, আপিস তো ছিল দুজনের, হেডবাবু গিরধারী পান্ডে আর অ্যাসিস্ট্যান্ট ভগা সরকার। সেদিন কি নিয়ে কথা কাটাকাটি হতেই অ্যাসিস্ট্যান্ট গিয়ে হেডবাবুর মাথায় হঠাৎ কাঠের রুলার দিয়ে মারল এক বাড়ি। সাথে সাথে মাথা ফাট। হেডবাবু হাসপাতালে আর অ্যাসিস্ট্যান্ট ফেরার। আপিস আর চালাবে কে? কিউয়ারি বন্ধ। আমরা ফিরলাম। খগাদা উদ্গ্রীব হয়ে বসেছিলেন। বলেন, কি খবর? বীরু গম্ভীর মুখে বলল, আপিস উঠে গেছে, হেডবাবু হসপিটালে, অ্যাসিস্ট্যান্ট আপস্কান্ডিং। খগাদা প্রচণ্ড উত্তেজিত হয়ে, মার্ডারার কোথায় গেলি বলে দৌড়ে বারান্দার দিকে গেলেন। যেন খগাদা বারান্দাতেই বসে আছেন। খগাদা বারান্দাতে পৌঁছতেই ভগাদার ঠোঁট কাটা কাকাতুয়ার খ্যান খ্যানে গলায় বলে উঠল, হাইপার টেনশন, হাইপার টেনশন। ধন্যবাদ, গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।